খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই নেওয়া হবে বিদেশে। দুদকের মামলায় শেখ হাসিনা, রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে রায় ঘোষণা আগামীকাল। জাতীয় নির্বাচনের দিনে গণভোট আয়োজন চ্যালেঞ্জে অভিমত বিশিষ্টজনদের প্রশিক্ষণের পাশাপাশি ভোট কক্ষ বৃদ্ধির পরামর্শ। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। মেডিকেল বোর্ড পরামর্শ দিলেই বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বর্তমানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। হাসপাতালে CCUতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন তা বেগম খালেদা জিয়া নিতে পারছেন বলে জানিয়েছেন ডাক্তার জাহিদ। গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত বেগম খালেদা জিয়াকে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সরওয়ার, বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ কি তথ্য আছে? বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ কোনো তথ্য এই মুহূর্তে নেই, কারণ হচ্ছে গতকাল রাতে ব্রিফিং এর পর আজ আর কোনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আমাদের কাছে কিছু তথ্য আছে হাসপাতাল সূত্র, দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের এবং খালেদা জিয়ার পারিবারিক বিভিন্ন লোকজনের সূত্র আছে, কিন্তু এগুলো আসলে গত 3 দিনের এই পরিস্থিতি ছিল খালেদা জিয়ার তার পরিস্থিতি আর উন্নতি হয়েছে এখন পর্যন্ত ডাক্তার না বলা পর্যন্ত আসলে বলা যাবে না। কিন্তু বিভিন্ন ভাবে কেউ কেউ বলছেন যে খালেদা জিয়া আজকে তরল আবারও গ্রহণ করেছেন। তো এগুলো সবই আসলে ডাক্তার না বলা পর্যন্ত কোনো কিছুই বলা যাবে না শিওর করে। তবে বিষয়টা হচ্ছে যে আপনি জানেন যে চিকিৎসকদের নিষেধাজ্ঞাও আছে যে তার রোগীর কোনো কিছু যে কোনো ভাবে যখন তখন তারা বলতে পারেন না, তারা কি বিশেষ পর্যায়ে পরে তারপর ব্রিফিং করবে। আর বিএনপি থেকে তো জানিয়ে দেওয়াই হয়েছে যে ডাক্তার AZM জাহিদ হোসেনি খালেদা জিয়ার সর্বশেষ তথ্য জানাবেন, আর এরপরে জাহিদ হোসেনি খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ তথ্য জানাবেন। আর এরপরে দলীয় কোনো সিদ্ধান্ত বা অন্য কোনো বিষয় নিয়ে সিদ্ধান্ত হলে সেটা রুহুল কবির রিজভী জানাবেন। তো এই বিষয়ে আজকে সকাল থেকে আসলে উৎসুক ভিড়, জনতার ভিড় কিছুটা গতকালকের তুলনায় কিছুটা কম। আমরা ধারণা করছি সকাল থেকে হয়তো সকাল থেকে এই জন্য কিছুটা ভিড় কম আর কি। এখন আর যেহেতু দলের থেকে নিষেধ করা হয়েছে, দলীয় নেতা কর্মীও তেমন আসেননি। যারা আশেপাশে থাকেন তারা অনেকেই হয়তো এসছেন দেওয়ার জন্য। আর যারাই এই নিউজের টাইমে আসলে দাঁড়িয়ে যান, যে যখন কেউ হয়তো রাস্তা যাচ্ছেন এই পাশ দিয়ে, তারা হয়তো দাঁড়িয়ে দেখছেন যে আসলে গণমাধ্যম কর্মীরা কি করছে, কি বলছে, এগুলি শুনতে চান। তবে এতটুকু বলা যায় যে আমরা এই ভিতরে বাইরে যা বিভিন্ন দলীয় নেতা কর্মী বা যাদের সাথেই কথা বলেছি বা দেখেছি, তাতে বোঝা যায় যে গত 3 দিনের যে পরিস্থিতি ছিল তার থেকে পরিস্থিতি খারাপ হয়নি, এইটা বলা যায় নিশ্চিত। কতটা স্থিতিশীল আছে সেটা ডাক্তারই ভালো বলতে পারবেন। ধন্যবাদ সরওয়ার। দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে রায় আগামীকাল ঘোষণা করা হবে। ঢাকা 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন। 18 নভেম্বর এই মামলায় সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন আদালত। মামলায় মোট 32 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। গত 31 জুলাই এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিল আদালত। অভিযোগ গঠনের সময় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6টি মামলা করে দুদক। বিশ্লেষকদের মতে জাতীয় নির্বাচনের দিন গণভোট চ্যালেঞ্জিং হলেও তা আয়োজনের সক্ষমতা নির্বাচন কমিশনের আছে। তবে 2 ব্যালটে ভোট দিতে প্রয়োজন হবে বাড়তি কিছু সময়। তাই ভোট কেন্দ্রে লম্বা লাইন এড়াতে সচেতনতা ও প্রশিক্ষণের পাশাপাশি ভোট কক্ষ বৃদ্ধির পরামর্শ তাদের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সাথে আলাদা ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে জুলাই সনদ প্রশ্নে গণভোট। প্রায় 13 কোটি ভোটারের দেশে একই দিনে 2 ভোট হওয়ায় নির্বাচন কমিশনকেও বাড়তি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলেই মনে করছেন বিশ্লেষকরাও। নতুন অভিজ্ঞতা এখন আমরা কিন্তু আবার সুষ্ঠু নির্বাচনের রাজনীতিতে নতুন করে শুরু করেছি। এটা এমনি আমাদের একটা চ্যালেঞ্জ, শুধু নির্বাচনটা করা, সাধারণ নির্বাচনটা করা, সাথে যুক্ত হয়েছে গণভোট করা।
আর আমাদের সামর্থ্যেরও লিমিটেশন আছে, তাছাড়া নির্বাচন কমিশনেরও সময় নাই, সরকারেরও নানান সীমাবদ্ধতা আছে। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। ভোট কেন্দ্রে গেলে দুটো ব্যালট পেলে ভোটাররা সাধারণত ভোট দেওয়ার চেষ্টা করে মার্কা দেখে, অভ্যস্ত তারা মার্কাতে ভোট দেয়। তরুণ যারা এরাও সহজে ভোট দিতে পারবে গণভোটে, কিন্তু বয়স্ক এবং অশিক্ষিত লোকজনের জন্য ভোট দেওয়াটা আসলে চ্যালেঞ্জ। তাই লম্বা লাইন এড়াতে ভোটারদের সচেতন এবং কর্মকর্তাদের প্রশিক্ষিত করার পাশাপাশি ভোট কক্ষ বৃদ্ধির পরামর্শ তাদের। প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসারদেরকেও প্রশিক্ষণ সেভাবে দিতে হবে, যাতে তারা প্রতিটা ভোটার যারা বুঝতে না পারে তাদেরকে যাতে ব্রিফ করতে পারে। দুইটা ব্যালট একসঙ্গে দিতে গেলে সমস্যা হবে। এই কারণে আমি মনে করি যে সাধারণ ব্যালট যেটা, অর্থাৎ গণভোটের ব্যালটটা আগেই প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে প্রতিটা জেলাতে প্রেরণ করতে হবে। নির্বাচন কমিশনকে ইফিশিয়েন্টলি করার চিন্তা ভাবনা দুইটা। একটা হলো আপনি বুথের সংখ্যা বাড়িয়ে দেন, যেন কিউতে লোকজনকে বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতে না হয়, এবং এর ফলে যেন ভোটাররা ভোট দিতে অনীহা তৈরি না হয় ভোটারদের। আর দ্বিতীয়ত হলো আপনি অফিসিয়ালস লজিস্টিক্স বাড়িয়ে দেন, যেন ভোট গণনার সময় ঝামেলা না হয়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন বলেই মত তাদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাতকানিয়ার কেরানীহাট এলাকার স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীরা জানান, মহাসড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা হচ্ছে। এ বিষয়ে বারবার দাবি এবং অনুরোধ জানালেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের দাবি, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক শুধু স্থানীয়দের জন্য নয়, দেশের অর্থনীতি, পর্যটন এবং রোহিঙ্গা ত্রাণ সরবরাহের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এই রুটে চলাচল করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেওয়া হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান বিক্ষোভকারীরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 600 ছাড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে শত শত মানুষ। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় লাখো মানুষের ঠাঁই হয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। শ্রীলঙ্কায় শুক্রবার ভোরে আঘাত হানা ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 153 জন। নিখোঁজ রয়েছে কমপক্ষে 191 জন। এমন পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মহলের কাছে সহায়তার আবেদন জানিয়েছে সরকার। গত বুধবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বৃষ্টি শুরু হয়। সেন ইয়ান নামে এক ট্রপিক্যাল সাইক্লোনের প্রভাবে ভয়াবহ বন্যা দেখা দিলে হাজারো বাড়িঘর তলিয়ে যায়। এতে এখন পর্যন্ত 300-র বেশি বাসিন্দার মৃত্যু হয়েছে। এদিকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল সংকলা প্রদেশে বন্যায় অন্তত 145 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশটির 10টি প্রদেশে 160 জনের বেশি মারা গেছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে 38 লাখ মানুষ। এছাড়া পার্শ্ববর্তী মালয়েশিয়ার পেল্লিস প্রদেশে 2 জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।